আসসালামু আলাইকুম। আজ 10 সেপ্টেম্বর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ডাকসুতে শিবিরের বিজয়ে যে বার্তা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। শিবির বিজয়ী হওয়ায় যে পরামর্শ দিলেন মির্জা গালিব। বিএনপির সঙ্গে জোট করা নিয়ে খোলামেলা মন্তব্য মামুনুল হকের। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে এই নির্বাচনে ছাত্র শিবির নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালাউদ্দিন একথা বলেন। সালাউদ্দিন বলেন, ডাকসুতে বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছিল, যেহেতু অনেক বছর পরে হয়েছে। তিনি বলেন, কিছু পত্রিকায় দেখলাম ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। আমার জানা মতে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কিনা, তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন, প্রশ্ন সেখানে। তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে, এছাড়া বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। ছাত্র শিবির প্যানেলের বাইরে 5 পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সঞ্জিদ আহমেদ তন্নি। সদস্য পদে স্বতন্ত্র জয়ীরা হলেন হেমা চাকমা ও উম্মু উসওয়াতুন রাফিয়া। বুধবার ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে তাদের নাম ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ভিপি পদে ছাত্র শিবির প্যানেলের মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান 5,708 ভোট পেয়েছেন। 10,794 ভোট পেয়ে জয়ী হন এস.এম. ফরহাদ। তিনিও ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু 4,949 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান। তিনি 11,772 ভোট পেয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। এছাড়াও আরও 20 পদে বিজয় লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন 10,631 ভোট। 7,833 ভোট পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হন ইকবাল হায়দার। আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম পেয়েছেন 9,706 ভোট। ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে লড়ে আসিফ আবদুল্লাহ পেয়েছেন 9,061 ভোট। 7,255 ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন আরমান হোসাইন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা পেয়েছেন 9,920 ভোট। 11,747 ভোট পেয়ে মানবাধিকার ও আইন সম্পাদক হন সাখাওয়াত জাকারিয়া। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম আল মিনহাজ পেয়েছেন 7,038 ভোট। এছাড়া 9,344 ভোট পেয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বিজয় ছিনিয়ে আনেন মাজহারুল ইসলাম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন সাকিবুন নাহার তামান্না, 10,048 ভোট পেয়েছেন। সর্বমিত্র 8,988 ভোট। আনাস ইবনে মুনির 5,015 ভোট। ইমরান হোসেন 6,256 ভোট। তাজিনুর রহমান 5,690 ভোট। মিফতাহুল হোসেন আল মারুফ 5,015। বেলাল হোসাইন অপু খান 4,865 ভোট। রাইসুল ইসলাম 4,535 ভোট। মোহাম্মদ শাহিনুর রহমান 4,390। মোসাম্মদ আফসানা আক্তার 5,747 ও রায়হান উদ্দিন 5,082 ভোট পেয়েছেন। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন বিকেল 4টা পর্যন্ত চলে। বড় কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসুর 38তম নির্বাচন। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 471 জন। আর 18টি হল সংসদে নির্বাচন হয়েছে 13টি পদে। হল সংসদের 234টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 1035 জন। ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন
৩৯,৮৭৪। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ১৮,৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ জন ভোটার ছিলেন। ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। নবনির্বাচিত এই প্যানেলের কাছে দুটি প্রস্তাব জানিয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব জানান। মির্জা গালিব পোস্টে লেখেন, ঢাবিতে ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে আমার চাওয়া মাত্র দুটি। এক, মেঘমল্লার যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা। দুই, দল মত পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হয়রানি বা বুলিংয়ের শিকার না হয় এমন একটা ভয় ডরহীন নিরাপদ পরিবেশ। এদিকে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ সভাপতি বা ভিপি, সাধারণ সম্পাদক বা জিএস ও সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদসহ ২৮টি পদের বেশিরভাগ পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ফাতিমা তাসনিম জুমা। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী জুমা পেয়েছেন ১০,৬৩১ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন ২,৪৭০ ভোট। জয়ের পর এক প্রতিক্রিয়ায় জুমা বলেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের, এই বিজয় হিজাবির, এই বিজয় নন হিজাবির, এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় অবতীর্ণ করেছ তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের। এর আগে ছাত্র শিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হন জুমা। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন, সেসব ভিডিওর নিচে অবশ্য ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নাসির নগর থানার ওসি আজহারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বিষয়টি বুধবার ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রেজা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকালে ওসির ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভ কামনা জানানো হয়। পোস্টে মেধাবীদের জন্য শুভকামনা রইল ২১-১৭-৮ লেখা ছিল, যা ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ব্যালট নম্বর নির্দেশ করছে। সরকারি চাকুরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বা সমর্থন প্রকাশ আইনত নিষিদ্ধ হলেও ওসির এই পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পোস্ট কিছু ঘন্টার মধ্যে মুছে দেওয়া হলেও বিতর্ক থামেনি। পরে মোজাফফর হোসেন দাবি করেছেন তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল এবং ওই রাজনৈতিক পোস্ট হ্যাকারের মাধ্যমে দেওয়া হয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সাধারণ ডায়েরি করেছেন এবং আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। বিএনপির সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তবে এক্ষেত্রে দুটি বিষয়ের নিশ্চয়তা চান তিনি। সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, বিএনপির সঙ্গে অতীতে আমাদের নির্বাচনী জোট ও সমঝোতা হয়েছে, কাজেই এ ধরনের সম্ভাবনা এখনো রয়েছে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো, প্রথমত জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া এবং দ্বিতীয়ত উচ্চকক্ষে অন্তত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নিশ্চয়তা। এই দুটি ইস্যু আমাদের আগামী নির্বাচনের মেরুকরণ ও জোট নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে। বিএনপি বা অন্য কোনো জোটে যাওয়ার বিষয়টি কিসের উপর নির্ভর করবে এমন প্রশ্নে তিনি বলেন, শুধু হিসাব নিকাশ নয়, আদর্শিক বিষয়টিও মুখ্য। ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণে এই দুটিকে আমরা অগ্রাধিকার দেব। আমরাও বলছি, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও উচ্চকক্ষে পিআর পদ্ধতির নিশ্চয়তা, এই দুটি দাবি আমাদের আগামী নির্বাচনে অবস্থান নির্ধারণ করবে। মামুনুল হকের কাছে প্রশ্ন ছিল, জামাতের সঙ্গে জোটের আলোচনা আসলেই কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠনগুলো বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসে, অথচ বিএনপির সঙ্গে জোটের আলোচনায় আদর্শের প্রশ্ন তুলতে দেখা যায় না কেন?
এর উত্তরে আলোচিত এই ধর্মীয় রাজনীতিবিদ বলেন, বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন নয়, কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না। কিন্তু জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে, তাই জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই জায়গাটাই দুই দলের সঙ্গে জোট আলোচনার মূল পার্থক্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় তারা এই সাক্ষ্য দেবেন। প্রসিকিউটর তামিম বলেন, এই মামলায় প্রসিকিউশন 81 জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছিলেন। এদের মধ্যে 45 জনের সাক্ষ্য ইতিমধ্যে নেওয়া হয়েছে। ঐতিহাসিক পটভূমির ঘটনা বর্ণনা করবেন এমন কয়েকজনের সাক্ষ্য দেবেন। এরপর সিজার লিস্টেড সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষী দেওয়ার পরে আর সাক্ষ্য নেওয়া হবে না। প্রসিকিউশন মনে করেন এই কয়েকজন সাক্ষী মামলা প্রমাণের জন্য যথেষ্ট। এরপর আমরা আর্গুমেন্টে চলে যাব। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো প্রথমেই প্রমাণ করতে হবে যে কোনো একটি বিশেষ কারণে হত্যা করা হয়নি, বরং ওয়াইড স্প্রেড ও সিস্টেমেটিকলি, মানে এক জায়গায় সংগঠিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সকল কিলিংগুলো একই প্যাটার্নে। এছাড়া মানবতা বিরোধী অপরাধগুলো শুধু 2024 সালের জুলাই মাসেই করা হয়নি, এর শুরুটা হয়েছিল 2009 সাল থেকেই। বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এই অপরাধগুলো করা হয়েছে, যা শেষ হয়েছে 2024 সালের জুলাই মাসে। গাজী এমএইচ তামিম বলেন, মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম বর্ণনা করবেন কিভাবে 2009 থেকে 2024 সাল পর্যন্ত এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি দলের মধ্যে শ্রেষ্ঠ হতে চান, কোনো একটি অফিসে, কর্মক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় আপনি নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে চান, তাহলে নিজের শক্তিমত্তা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং অন্যের ভুল থেকে শিক্ষা নিতে হবে। নিজে কোনটা ভালো পারেন, কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে সুনিপুণভাবে কার্যাদি সম্পন্ন করতে পারেন, এই বিষয়ে যদি ধারণা থাকে তাহলে আপনি অবশ্যই সেই দিকগুলোকে আরও প্রখর করে তুলে সফলতাকে ছিনিয়ে আনতে পারবেন। আর অন্যরা যে ভুলটি করছে সেই ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন এবং নিজের মধ্যে চর্চা করতে থাকেন যে এই ভুলটি যদি আমি করতাম তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ নিতাম, এই ধরনের চর্চা কিন্তু আপনাকে আরও বেগবান এবং কর্মদক্ষ এবং পরিণত করে তুলবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। নেপালে বিক্ষোভ অস্থিরতার সুযোগে কারাগার থেকে পালিয়েছেন দেশটির সাবেক প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার শাহ। 2012 সালে বোমা হামলা ও হত্যার দায়ে ললিতপুর জেলার নাক্কু কারাগারে যাবজ্জীবন কারাবাসের সাজা খাটছিলেন তিনি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সঞ্জয় কুমার শাহ এর সঙ্গে আরও কয়েকজন হাই প্রোফাইল কারাবন্দী পালিয়েছেন। এদের মধ্যে দেশটির চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রবি লামিচানেও আছেন। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাত্র 2 দিনের তীব্র আন্দোলনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। তবে আন্দোলনের 2 দিন ব্যাপক সহিংসতাও হয়েছে নেপালে। নিরাপত্তা বাহিনীর গুলিতে 8 সেপ্টেম্বর 19 জন আন্দোলনকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। পরের দিন 9 সেপ্টেম্বর বিক্ষোভ ভয়াবহ সহিংস রূপ নেয়। আন্দোলনকারীরা পার্লামেন্ট, মন্ত্রী, এমপিদের বাসভবন সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা শুরু করেন। কারাগারগুলোতেও শুরু হয় অস্থিরতা। কয়েদিরা বিদ্রোহ করেন এবং দলে দলে ফটক থেকে বের হয়ে যান। সঞ্জয় কুমার শাহ তাদের মধ্যে একজন। নেপালের জনকপুর জেলার এই সাবেক এমপি এবং প্রতিমন্ত্রী দেশটির রাজনৈতিক দল সম্ভাবনা পার্টির জ্যেষ্ঠ নেতা। 2008 সালের নির্বাচনে জিতে তিনি পার্লামেন্টে প্রবেশ করেন। এর 4 বছর পর 2012 সালের 30 এপ্রিল জনকপুরের রামানন্দ চক এলাকায় এক বোমা বিস্ফোরণের ঘটনায় 5 জন নিহত হন। হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার হন সঞ্জয় কুমার শাহ। এছাড়া তার বিরুদ্ধে অরুণ সিংহানিয়া নামের এক রেডিও সাংবাদিককে হত্যার অভিযোগও রয়েছে।
পুলিশ জানিয়েছে সঞ্জয় নিজে হত্যা না করলেও এই ষড়যন্ত্রের হোতা ছিলেন। 2013 সাল থেকে কারাগারে ছিলেন সঞ্জয় কুমার শাহ। সেই হিসেবে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন তিনি। শিক্ষার্থী জনতার ভয়াবহ বিক্ষোভের মুখে গতকাল মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দায়িত্ব নেওয়ার মাত্র 1 বছরের মাথায় পতন ঘটল তার নেতৃত্বাধীন সরকারের। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।